বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ একরামুল হক, অধ্যাপক, নোয়াখালী সরকারি কলেজ। আজকে আমরা আলোচনা করব ইসলামী ইতিহাস একাদশ ও দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রে, অর্থাৎ ভারতবর্ষের ইতিহাসে আমরা সুলতান মাহমুদ নিয়ে আলোচনা করতেছিলাম। সুলতান মাহমুদ, যার রাজত্বকাল হলো 997 থেকে শুরু করে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত। বিগত ক্লাসগুলোতে আমরা সুলতান মাহমুদের যে রাজনৈতিক উদ্দেশ্যগুলো নিয়ে, উনি কেন উপর্যুপরি ভারতবর্ষ আক্রমণ করেছে সেইগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম। আমরা 3-4টা ক্লাস নিয়েছি, আজকে আশা করি শেষ করে দিব এটা। যে এই জন্যেই বিস্তারিত আলোচনা করতেছি যে আসলে মুসলমানরা কি উদ্দেশ্যে ভারতবর্ষে আসছিল, কি নিজেদের প্রভাব প্রতিপত্তি প্রদর্শন করার জন্য, না ইসলামে একত্ববাদ প্রচার করার জন্য, না অর্থনৈতিক যেই সম্পদ লুণ্ঠনের জন্য। এইসব কারণগুলির ভিতরে যতই হোক না কেন, যেটা আমার যে ক্ষুদ্র চিন্তায় আমি দেখেছি যে আসলে তারা যদি না আসতো, যে আরব দেশ সিন্ধু বিজয়ের পর তারা যেভাবে যে পতন ঘটেছিল, এরপর যদি সুলতান মাহমুদ, সুলতান গরিয়ার যদি না আসতো, তাহলে ভারতবর্ষে হয়তোবা যে ইসলামের যে আহ্বান সেটা হয়তোবা যে পৌঁছানো সম্ভব হতো না। সেই জন্য যেই দুই দিকে মত থাকলো, যে আমি মনে করি যে ভারতবর্ষে যে ইসলামের যে আগমনের পরে যে বিভিন্ন সভ্যতা সংস্কৃতি যে বিকাশ সাধিত হয়েছিল, যে তার আগমনের পূর্বে ভারতবর্ষে যে অবস্থা ছিল, রাজনৈতিক সামাজিক অবস্থা ছিল, তা তো খুব ভয়াবহপূর্ণ ছিল। ইসলাম আগমনের ফলে, মুসলমান আগমনের ফলে এখানে একটু সুস্থ সুন্দর প্রশাসনিক কাঠামো গড়ে উঠেছিল, এবং যার পরিপ্রেক্ষিতে ঐতিহাসিকরা বলতেছেন যে সেদিন দেখলাম ভারতের এক হিন্দু মহিলা বলছে যে 1100 বছরের উপরেও ভারতবর্ষে মুসলমানরা শাসন করেছিল, সালতানাত যুগ থেকে শুরু করে, এবং মোগল যুগ যদি আমরা ধরি তাহলে বলা যায় যে 1100 বছরের পূর্বে মুসলমানরা সেখানে রাজত্ব করেছিল। যাই হোক, আজকে আমরা আলোচনা করব যে অধিকাংশ ঐতিহাসিক যে বলতেছেন যে উনি যে সুলতান মাহমুদ যে ভারত অভিযানের পশ্চাতে প্রধান উদ্দেশ্য ছিল রাজনৈতিক, ধর্মীয় নয়। ওনারা বলতেছেন যে উনি রাজনৈতিক কারণে আক্রমণ করেছিল, ধর্মীয় কারণে নয়। যে 33 বছর রাজত্বকালের মধ্যে 27 বছর অতিবাহিত করেন শত্রুবার ভারত অভিযানে, এবং ইহার জন্য বিপুল যে সৈন্যবাহিনীর নিয়োগে তিনি কুণ্ঠিত হন নাই। অভিযানে আছে যে আমরা নেপোলিয়নের যে পুরো ইউরোপ দখল করতে গিয়ে তার লক্ষ লক্ষ সৈন্য, যেখানে তার পতনের যে মূল কারণ ছিল নেপোলিয়নের, যে সেখানে উনি যখন রাশিয়া অভিযান করতেছিল, সে শুধু ফ্রান্স থেকে রাশিয়া অভিযান করতে গিয়ে সেখানে যে রাশিয়ার যে সম্রাট ছিল, উনি ওনার উপকবল নিয়ে সব ছেড়ে ওনার পার্বত্য অঞ্চলে চলে গিয়েছিল। আর নেপোলিয়ন তার এই বিশাল সৈন্যবাহিনী নিয়ে যখন রাশিয়া আসে, তখন দেখা যায় যে যুদ্ধে কেউ নেই, তারা সব ছিল। এবং সেখান থেকে সে ফিরতে গিয়ে যে তুষার পাহাড়, পার্বত্য অঞ্চল, যে মরু অঞ্চল ইত্যাদি পাড়ি দিতে গিয়ে তার হাজার হাজার সৈন্য যে ধ্বংস হয়ে যায়। এবং ঐতিহাসিকরা বলতেছেন যে এই রাশিয়া আক্রমণ, যে নেপোলিয়ন, যেই মহান সমরনায়ক, যে মহামতি নেপোলিয়নের পতনের অন্যতম একটি কারণ হচ্ছে যে রাশিয়া। এই ক্ষেত্রে আমরা দেখি যে সুলতান মাহমুদ যে ভারত অভিযানের জন্য তার বিশাল যে সেনাবাহিনী যেই নিয়োগ দিয়েছিলেন, যে কিন্তু ধর্মীয় উদ্দেশ্য না হলে তিনি ভারতবর্ষের গজনি সাম্রাজ্যের সম্প্রসারণ এবং মুসলমানদের আধিপত্য কায়েম করিবার প্রয়োজনীয়তা বোধ করিতেন কিনা তা ঐতিহাসিক আলোকে বিচার সাপেক্ষ। এই প্রসঙ্গে বিশেষজ্ঞগণ দ্বিমত পোষণ করেন। যে দ্বিমত আছে, কেউ বলতেছে যে না উনি রাজনৈতিক উদ্দেশ্যে, কেউ বলছে না রাজনৈতিক উদ্দেশ্যে না ধর্মীয় উদ্দেশ্যে। এ নিয়ে ঐতিহাসিকের ভিতরে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। যে ঐতিহাসিক স্মিথ মনে করেন সুলতান মাহমুদ ভারত অভিযানে ইতিহাস বহির্ভূত নিকুতি, এবং সেহেতু তিনি শত্রুবার ভারত অভিযানে আক্রমণ করেন
সেহেতু তার কীর্তিকলাপ দেখা যায় যে মূলত তিনি গজনির অধিপতি এবং যে পরাক্রমশালী দিগ্বিজয়ী নৃপতি, অর্থাৎ দিগ্বিজয়ী নৃপতি হইতেছেন অর্থাৎ যে ইতিহাসের পাতায় যে সকল সমন্বয়গুলো সেই জন্য নায়কপূর্ণ হতে পারতেন না। যে গজনি সমৃদ্ধি এবং গৌরব ছিল তার ধ্যান ধারণা। গজনিকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে স্বপ্ন নগরী পৃথিবীর ইতিহাসে বিভিন্ন যেমন বাগদাদ নগরী গঠন করেছিল আব্বাসীয় খলিফারা, মিশরে সে কায়রো নগরী গঠন করেছিল ফাতিমীয় খলিফারা, বিভিন্ন সময় স্পেনে সেই কর্ডোবা নগরী গঠন করেছিল মুসলমানেরা। এই সকল বিভিন্ন নগরীগুলো গড়ে তোলাতে অনেক অর্থ যে প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই ক্ষেত্রে যে অর্থবিত্ত সংগ্রহ করে গজনি একটি সমৃদ্ধ নগরী যে তার। সুতরাং তার ভাষায় অর্থাৎ স্মিথের ভাষায় যে ভারতবর্ষের ইতিহাসে দৃষ্টিভঙ্গিতে বিচার করলে মাহমুদ একজন উঁচুদরের দস্যু ছিলেন। তিনি অসীম ক্ষমতা বলে হিন্দু রাজাদের অপূরণীয় ক্ষতি সাধন করেন। উনি দস্যু বলতেছেন যে যার কারণে হিন্দু রাজাদের অনেক অপূরণীয় ক্ষতি সাধন করছিলেন, এটা ওনার মত। উনি একটা উঁচুদরের দস্যু ছিল, এটা উনি মত। কিন্তু তার বিপরীত পক্ষে আমরা দেখি যে হেগের ভাষায় উনি যেটা বলতেছেন যে উনি যে কথাটা বলছে ওই কথাটা আমি হুবহু বলছি বই থেকে, এটা তার একটা উক্তি যে মাহমুদকে সংকীর্ণ অর্থে ভারতবর্ষের নিকুতি বলে অভিহিত করা যাইতে পারে, কারণ একমাত্র দখলীভূত ভারতীয় প্রদেশ পাঞ্জাব তিনি তার রাজত্বের শেষ ভাগে অন্তর্ভুক্ত করেন বা তার রাজ্যভুক্ত করেন, অর্থাৎ সীমিত অর্থে তাকে নিকুতি বলা হচ্ছে। এবং তিনি এই কারণ ছিল তিনি পাঞ্জাবের কিছু অংশই গজনিতে সংযুক্ত করেন। আরও উনি বলেছেন যে মাহমুদ রাজত্ব ভারতবর্ষের ইতিহাসে অন্তর্ভুক্ত না, কারণ তিনি স্থায়ীভাবে এই উপমহাদেশে বসবাস করেন নাই। এটা ঠিক, উনি স্থায়ীভাবে বসেন, উনি যতবারই বিজয় লাভ করছে স্থানীয় প্রতিনিধির কাছে ক্ষমতা অবস্থান করে উনি গজনিতে চলে গেছেন। সেই উনি বলতেছেন যে উনি তার যে ইতিহাস যে ভারতবর্ষের ইতিহাস অন্তর্ভুক্ত না, যে পরবর্তীকালে ঘুরি বংশের মতো তিনি একটি মুসলিম রাজবংশ স্থাপন করেন না। এটা ঠিক আছে, উনি রাজবংশ স্থাপন করেন পরবর্তী পর্যায়ে যে সুলতান যে ঘুরি তার প্রতিনিধি কুতুবউদ্দিন আইবেক 1206 খ্রিস্টাব্দে ভারতবর্ষে যে একটা গোড়াপত্তন করেছে মুসলিম শাসন, আমরা পরে আলোচনা করব, আছে আমাদের সামনে। সেই জন্য এই মতবাদের সম্বন্ধে বিভিন্ন যুক্তি প্রদান করা যাইতে পারে, অর্থাৎ যে তিনি পরবর্তীকালে ঘুরি বংশের মতো একটি মুসলিম রাজবংশ স্থাপন করেন না, স্থাপন করা আদৌ তার ইচ্ছা ছিল না, তার ইচ্ছা ছিল না। সেখানে তার সপক্ষে ঐতিহাসিকরা অনেকগুলো যুক্তি দিয়েছেন, যে সেখানে 6টা যুক্তি আছে ঐতিহাসিকরা যেটা বলতে চাচ্ছেন। যে প্রথমত তিনি বংশ প্রতিষ্ঠা না হলেও ভারতবর্ষে একটা সাধারণ দস্যু হিসেবে কখনোই পরিচিত নন, কারণ তিনি তার পূর্ববর্তী এবং পরবর্তী অনেক আক্রমণকারীর মতো ভারতবর্ষ অভিযান করেন। একটি সুশিক্ষিত নিয়মিত সৈন্যবাহিনী তাহার বিজয়ের সাফল্যকে সুনিশ্চিত করে, সুতরাং হিন্দু রাজাগণ তার বশ্যতা স্বীকার করিতেন না। তাহার প্রধান সংকল্প ছিল হাবিবের মতে একটি তুর্কি পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করা এবং ইহা বাস্তবায়নে ভারতবর্ষ অভিযান প্রেরিত হয়। বস্তুত তিনি ভারত অভিযানের সূত্রপাত করেন নাই, তার পিতা সপ্তগিনের পরপর 2বার হিন্দুশাহী রাজবংশের রাজা জয়পালের বিরুদ্ধে ভারতবর্ষ যুদ্ধ অভিযান করেন। সুতরাং মোহাম্মদ পিতার প্রধান অনুসরণ করিয়া জয়পালের বিরুদ্ধে ভারত অভিযান করেন। সীমান্ত অঞ্চলগুলো সুরক্ষিত করিয়া স্বীয় রাষ্ট্রের নিরাপত্তা বিধান তার অন্যতম রাজনৈতিক উদ্দেশ্য ছিল। অর্থাৎ যে সীমান্ত যে তার রাজ্যের সীমান্তে যে জয়পাল যেন আক্রমণ করে সেই সীমান্ত সুরক্ষা করার জন্যই তার প্রধান উদ্দেশ্য ছিল। দ্বিতীয় যে কারণ ঐতিহাসিকরা বুঝিয়েছেন যে বারবার প্রতিশোধ গ্রহণের জন্য উনি অভিযান করেছেন। সেক্ষেত্রে অনেকগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে, যারা যুদ্ধে পরাজিত হয় বশ্যতা স্বীকার করে উনি গজনিতে ফিরে গেলে আবার পূর্ব অবস্থায় সে ফিরে যায়, যে চুক্তি করে চুক্তি অনুসারে কর দিতে রাজি হয় না, যার কারণে বারবার অভিযান করেছে। এই ক্ষেত্রে যে অনেকগুলো এক্সাম্পল আছে, এখানে দেখেছি হিন্দু আছে মুসলমানও আছে। যে জয়পালের বিরুদ্ধে সাহায্য দানের প্রতিশ্রুতি বঙ্গজন্য 1004 খ্রিস্টাব্দে ভিরার নৃপতি বিজয় রায়ের জয়পালের পুত্র আনন্দ পালের সহিত মুলতানে কারামতি অধিপতি আবু ফাত্তা দাউদের ষড়যন্ত্রের বিরুদ্ধে
1006 খ্রিস্টাব্দে সুখপালের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ এবং পরবর্তীতে বড়দিনের বিদ্রোহ উপযুক্ত শাস্তি প্রদানের জন্য 1007 খ্রিস্টাব্দে উজ্জয়িনী, গোয়ালিয়র, কালিঞ্জর, কনৌজ, দিল্লি এবং আজমিরি হিন্দু রাজাদের গঠিত কনফেডারেন্সির বিরুদ্ধে 1008 খ্রিস্টাব্দে অতএব এই অভিযানগুলো উনি পরিচালনা করেছে। কনফেডারেন্সি হচ্ছে যে একটা জোট গঠন করেছিল তারা, সেটাকে কয়েকটি রাজ্যে ওই প্রধানদেরকে নিয়ে এটাকে কনফেডারেন্সি বলতেছে। অর্থাৎ এরা যে বারবার বশ্যতা স্বীকার করে, আবার যে সুলতান চলে গেলে তাকে আবার অস্বীকার করে, এই জন্য উনি বারবার যে অভিযান করেছিল। সুতরাং সেক্ষেত্রে তার সীমান্ত সুরক্ষার জন্য, সেখানে কোনো স্থায়ী রাজ্য গঠন করার জন্য নয়। তৃতীয়ত, যে ঐতিহাসিকরা উনি বলতেছেন যে তিনি সত্রবার ভারতবর্ষে সত্রভার বিশাল সৈন্য নিয়ে ভারতবর্ষে আসেন এবং বিজয়াবেশের সৈন্য সামন্তলীয় গজনিতে প্রত্যাবর্তন করেন। তিনি সেখানে সেনানিবাস, প্রশাসনিক কাঠামো, আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনী গঠন করেন নাই। অর্থাৎ স্থায়ী কোনো গঠন, রাষ্ট্রের পরিচালনার জন্য, শৃঙ্খলার জন্য, সেনাবাহিনী থাকার জন্য যে সেনা ছাউনি, যে নিয়মিত সৈন্যবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনী, এগুলো উনি গঠন করেন না। চতুর্থ, যে গজনিতে একটি সমৃদ্ধি নগরীতে পরিণত করার ইচ্ছা থাকায় তিনি ইরান এবং টার্নক্সিয়ানার মুসলিম শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ অভিযান পরিচালনা করেন। অর্থাৎ গজনিকে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য তিনি মুসলিম রাজ্য ছাড়াও ইরান এবং ট্রান্সক্সিয়ানা, এগুলো হচ্ছে যে ভূমধ্যসাগরে যে পূর্ব দিকের দেশগুলো, যে সেখানে উনি ওই অভিযান যে পরিচালনা করেছিলেন দেশ। সুতরাং যে তাহার দৃষ্টিতে যে কেবল ভারতবর্ষই নিবন্ধ ছিল কথা বলা যায়, তার দৃষ্টি যে ভারতবর্ষে ছিল তা না, তার বাইরে ছিল। পঞ্চমত, যে মাহমুদের রাজনৈতিক দূরদৃষ্টি থাকে তিনি সহজে উপলব্ধি করেন যে তার সৈন্যবল, অর্থবল থাকা সত্ত্বেও শক্তিশালী হিন্দু কনফেডারেন্সিকে ধ্বংস করিয়া যে সমগ্র উত্তরাঞ্চলের রাজ্য প্রতিষ্ঠা করে উপযুক্ত সময় ছিল না। এই বিশাল সাম্রাজ্য জয় করে সেখানে রাজ্য প্রতিষ্ঠা করা, গজনিতে সংযুক্ত করা, সেটা যে আমাদের বাংলা সাহিত্যে একটা কথা আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কঠিন। উনি বলছেন যে আমি করলাম, কিন্তু পরে যদি আমি সেটা ধরে রাখতে না পারি, প্রয়োজনীয় জনবল কাঠামো, প্রয়োজনীয় অবকাঠামো, প্রয়োজনীয় আইন শৃঙ্খলার জন্য পুলিশ বাহিনী, সেখানে যুদ্ধের জন্য সেনাবাহিনী, আরও যে জনগণের যে যানমাল নিরাপত্তার জন্য নিরাপত্তা বিধান করা, রাস্তাঘাট উন্নয়ন করা, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, জনসমর্থন সৃষ্টি করা, এগুলো যদি না করতে পারি সেখানে তো রাজ্য স্থায়ী হবে না। সেজন্য উনি বলছে সেখানে উপযুক্ত, ঐতিহাসিকরা বলছেন যে উপযুক্ত যে সময় তখন ছিল না সেখানে যে রাষ্ট্র গঠন করার জন্য। ষষ্ঠত, যে অভিযানের আনন্দপালের বিরুদ্ধে তিনি সম্মিলিত হিন্দু বাহিনী মোকাবেলা করেন। যুদ্ধে তিনি জয়লাভ করিলেও বিজয়কে ভারতবর্ষ অভ্যন্তরে সুদূর প্রসারী করিবার উপযুক্ত সময় ও সুযোগ তখন হয় না বলিয়া তিনি ধারণা করেন। পরবর্তীকালে মোহাম্মদ ঘুরি কর্তৃক ইহা সম্ভব হয়েছিল। অর্থাৎ সেখানে স্থায়ী নিবাস, যেটা আগে আমরা বলেছি যে পরবর্তী পর্যায়ে যে সুলতান ঘুরির পক্ষে সেটা সম্ভব হয়েছিল সেখানে স্থায়ী রাজবংশ করার জন্য। ভারতবর্ষে 1206 খ্রিস্টাব্দে মুসলিম শাসন ব্যবস্থা যে স্থায়ীভাবে যে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সালতানাত টিকেছিল। তারপর 1526 থেকে শুরু করি 1857 সাল পর্যন্ত ভারতের মোগল বংশ যে প্রতিষ্ঠিত ছিল। তারপর ঐতিহাসিকরা যেটা বলছেন যে এই যে আরবগণ সিন্ধু এবং মুলতান অঞ্চলে বসবাস করিয়া স্থানীয় হিন্দু কর্মচারীদের সহায়তায় একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন, কিন্তু তুর্কিগণ বিজেতার রূপে ভারতবর্ষে আসেন স্থায়ীভাবে বসবাসের জন্য নয়। হাবিব যথার্থ বলেন, স্থায়ী বিজয় তাহার উদ্দেশ্য ছিল না, কারণ স্থায়ী বিজয় অসম্ভব ছিল। অর্থাৎ যে সিন্ধু এবং মুলতান অঞ্চলে বসবাস করিয়া স্থানীয় হিন্দু কর্মচারীদের একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছিল। এই দুটি অঞ্চল যখন আরবগণ কর্তৃক বিজয় হয়েছিল, যেটা আমি আগেই বা বারবার বলে থাকি, সেখানে আসার পরে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্মের সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব ও
ও সমতা, একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ইত্যাদি দেখে মানুষ যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তৎকালীন ভারতবর্ষের যে জনগণ, সেজন্য সেখানে একটি স্থায়ী নিবাস গঠন করেছে। কিন্তু তুর্কিরা, এরা তো জাতিতে তুর্কিরা কিন্তু এইভাবে স্থায়ীভাবে তারা যে চিন্তা করে না, তারা বিজয় করছে, বিজয় বেশে তারা আবার যে ফিরে গেছে। যে সুতরাং যেই সুলতান মাহমুদ ভারতবর্ষ যেই আক্রমণের যেই ঘটনাবলী ইসলামের ইতিহাসে অন্তর্ভুক্ত হলো, তাহার যুদ্ধ অভিযানের জন্য এবং কতিপয় অঞ্চল দখলের জন্য একজন ভারতীয় নৃপতি মর্যাদা দান করা যাইতে পারে। অর্থাৎ যে অভিযানগুলো করেছে সেই জন্য তাকে ভারতের একজন বিজেতা হিসেবে একজন ভারতীয় নৃপতি মর্যাদা দান করেছে। তাহার অভিযানে রাজনৈতিক ব্যবস্থার বিচার করলে যে প্রতিমান হয় যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং পাঞ্জাব ব্যতীত কোনো অঞ্চলই গজনির সাম্রাজ্যভুক্ত হয় নাই। সুতরাং তাকে নিছক একজন আক্রমণকারী দস্যু বলা যায় না। আগেই যে বলেছে যে দ্বৈত মত পোষণ করেছে যে তাকে সম্পূর্ণ একটা দস্যু ছিলেন, তাকে ভারতের একজন নৃপতি, ভারত মহাদেশের একজন বিখ্যাত নৃপতি বা সমন্বয়ক বলা যেতে পারে। এই যে রাজনীতির ব্যাপারে এই ধরনের দ্বৈত মতবাদ দেখা যাচ্ছে। যে তারপর আমরা দেখি যে তার অর্থনৈতিক উদ্দেশ্য, যে অনেক বলছে না ধর্মীয় এবং যেই ইয়ার দিক থেকে যদি আমরা রাজনৈতিক এই দুটোকে বাদ দিয়ে অনেকজন ঐতিহাসিকরা বলতেছে যে তার অর্থ লিপ্সার কারণে এই সকল অভিযানগুলো যে পরিচালিত হয়েছিল। অর্থ কি জন্য দরকার? অর্থ যে ঐতিহাসিক হাবিব বলেছিলেন, ইহার ধর্মযুদ্ধ ছিল না, বরং গৌরব এবং স্বর্ণের লোভে সংগঠিত পার্থিব যুদ্ধ বিগ্রহ। ধন লিপ্সার প্রবণতা তাহার সমাবেদন মুক্ত হইয়া রহিয়াছে। স্মিথ এই কথার সমর্থন করিয়া বলেন, তাহলে হাবিব যেটা বলছে ওই থেকে স্মিথ সেটাও সমর্থন করেছেন। উনি বলছে অর্থ লিপ্সা তাকে গ্রাস করে, ইহা প্রমাণ করে যে তার সত্তর ভারত অভিযানে তিনি সোনা, রূপা, হীরা, জহরত, মণিমাণিক্য আহরণ করিয়া স্বদেশে লইয়া যান। ঠিক তেমনি স্বধর্মীয় মোগলদের নিকট হইতে নাদির শাহ মূল্যবান ময়ূর সিংহাসন এবং কোহিনূর নামক রাজমুকুট, বহু মূল্যবান হীরা ভারতবর্ষ হইতে অপহরণ করে। অর্থাৎ যে মোগল সম্রাটদের যে তাদের যে ময়ূর সিংহাসন ছিল এবং হীরার মুকুট ছিল, যেটা ইংল্যান্ডের রানী যে সিংহাসনে বসেন এবং যে হীরার মুকুট যে আছে রানী তাদের রাজ্য অভিষেক অনুষ্ঠানে সেটা দিয়ে থাকে। এটা ভারতে মোগলেরাই সৃষ্টি করেছিল। মোগল বংশে যে সম্রাট শাহজাহান, সেই যে ভারত যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা গ্রহণ করে, না এর আগে যে নাদির শাহ ছিল ইরান কেন্দ্রিক পারস্য, যে পারস্যে নাদির শাহ ছিল, যে সে নাদির শাহ যে ভারত অভিযান করে অনেক লোককে মেরে সেখান থেকে এগুলো সে নিয়ে যায়। আর ভারতবর্ষ যখন ইংরেজরা আসে তখন তাদের থেকে পুরো কৌশলের মাধ্যমে ইংরেজরা সেই ময়ূর সিংহাসন এবং কোহিনূর মুকুট তারা নিয়ে যায়। ঐতিহাসিকরা এইভাবে বলতেছেন যে উনি ভারতবর্ষ আক্রমণ করে দিয়ে হীরা, জহরত, মণিমাণিক্য যে নিয়ে গিয়েছিল। যেই মাহমুদের অর্থে প্রয়োজনীয়তার বিভিন্ন কারণ ছিল, ঐতিহাসিকরা বলতেছেন তার অর্থে বিভিন্ন কারণ ছিল। যে সামন্ত রাজাদের রাজত্বকালে সুসংহত গজনি রাজ্য প্রতিষ্ঠা করা, যে সামানি ব্যতীত গজনি রাজবংশ ইসলামের প্রধান স্বাধীন রাজবংশের মর্যাদা লাভ করে এবং তার শাসন ব্যবস্থা যে সুষ্ঠু পরিচালনা, গজনিকে সমৃদ্ধ নগর এবং আকর্ষণীয় নগরীতে পরিণত করা, বিশাল সৈন্যবাহিনী, ভরণ পোষণ, বেতন প্রদান, তাদের সেনানিবাস নির্মাণ, মধ্য এশিয়ার শত্রুদের বিরুদ্ধে অভিযান, জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা প্রভৃতি ক্ষেত্রে ব্যয়ের জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল। এই কারণে তিনি ভারতবর্ষ অভিযান করেন, ধর্ম প্রচারের জন্য নহে। অর্থাৎ এই কারণে উনি ভারতবর্ষ অভিযান করেছেন, ধর্মের প্রচারণার উদ্দেশ্য নয়। সেই জন্য ঐতিহাসিকেরা যে এই ধরনের যে বিচার
বিশ্লেষণ বা বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে তাদের মতামত প্রদান করেছেন, যে কেউ বলছে ধর্মীয়, কেউ বলছে রাজনীতি, কেউ বলছে সামরিক উদ্দেশ্য নিয়ে ভারত অভিযান করেছেন। যে যাই হোক না কেন, যে আমরা দেখি যে যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় সব কিছুই যে কিছু না কিছু যে সংশ্লিষ্ট ছিল। আমি আগেই বলেছি যে তার অভিযান যদি না হতো পূর্বপুরি পরবর্তী পর্যায়ে সে গজনি থেকে বা আফগানিস্তান থেকে এসে ঘুরিও আফগানিস্তানের যে পার্বত্য উপত্যকার একটি ক্ষুদ্র গোত্র ছিল, সেখান থেকে যে সুলতান ঘুরি, যে এই গজনিতে সুলতান মাহমুদের যে পতনের পর সেখান থেকে এসে উনি ভারতবর্ষ দখল করেছিল। যে সেই তার পণ যে সুলতান মাহমুদ যেভাবে তার যে পিতার পদাঙ্ক অনুসরণ করে যে ভারতে অভিযান করেছিলেন, ঠিক একে অনুসরণ করে সুলতান গনি ভারতবর্ষ অভিযান করিয়ে 1191-92 খ্রিস্টাব্দে ইতিহাসে বিখ্যাত দুটি যুদ্ধ, যেটাকে তরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ বলা হয়ে থাকে। এই দ্বিতীয় যুদ্ধে পরাজিত করে রাজা পৃথ্বীরাজ দিল্লি এবং আজমিরের অধিপতি ছিল পৃথ্বীরাজ। সেই পৃথ্বীরাজকে পরাজিত করে উনি ভারতবর্ষে গৌরীর সেনাপতি কুতুবউদ্দিন আইবেক ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিল একটি ফরমান দ্বারা, যে আইবেককে যে দাসমুক্ত করে তাকে স্বাধীন সুলতান হিসেবে ভারতবর্ষ যে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে, এবং তার প্রতিষ্ঠিত ওই বংশকে যে দাস বংশ যে বলা হয়ে থাকে। এই দাস বংশের মাধ্যমে ভারতবর্ষে যে মুসলিম শাসন শুরু হয়, এবং পরপর 5টি রাজবংশ সে রাজত্ব করেছিল, এবং তাদের উপাধি ছিল সুলতান। যে দাস বংশ, তারপর খলজি বংশ, তুগলক বংশ, সাইদ বংশ এবং লোদি বংশ, এই 3টি বংশ 300 বছরের মতো রাজত্ব করেছিল। এবং তারপর মোগলেরা সেই মধ্য এশিয়া থেকে এসে আফগানিস্তান দখল করে। আফগানিস্তান থেকে এসে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মোগল বংশ প্রতিষ্ঠা করেছিল। এরপর আমরা দেখি সুলতান মাহমুদের সামরিক অভিযানের বিবরণ। অভিযানগুলো যে তার বিভিন্ন অভিযান, এই জয়পালের বিরুদ্ধে অভিযান, তারপরে একের পর এক আনন্দ পালের বিরুদ্ধে অভিযান, বিভিন্ন অভিযান পরিচালনা করেছিল। তোমরা অভিযানগুলো দেখে নিও। বিশেষ করে যে 16তম যে অভিযান ছিল সোমনাথ মন্দির অভিযান, এটা আমরা যে সুলতান মাহমুদের ধর্মীয় উদ্দেশ্য, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেখানে আর আমরা তার অভিযানগুলো নিয়ে আমরা আর আলোচনা করব না। আর এই প্রশ্নটা যদি আসে, এটা আনসার না করারই চেষ্টা করবে, কারণ এটা অনেক বড় প্রশ্ন। এই ক্ষেত্রে এই প্রশ্নটা তোমরা দেখে নিবে যে 1025-26 খ্রিস্টাব্দের সোমনাথ অভিযান, অর্থাৎ 16তম অভিযান, যেটা ছিল যে গুজরাটে কাথিওয়ালার সমুদ্র উপকূলে হিন্দু সম্প্রদায়ের পক্ষাৎ এবং ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সোমনাথ দেব মন্দির অবস্থিত ছিল। এই দেব মন্দিরের অভিযান যে 16তম অভিযান, এই অভিযানটা ভারত সোমনাথ বিজয় বা সোমনাথ মন্দির, এই মন্দিরগুলো এখনও আছে। যে আমি একবার সম্ভবত যে ফেসবুকে দেখেছি যে তাদের এটা বিস্তারিত দেখছিল। যে তোমরা অনেক সময় যে ফেসবুকে যে সার্চ দিয়ে দেখতে পারবে, সেখানে যে তাদের অবকাঠামো আছে, সেখানে বিখ্যাত জায়গা আছে। আরেকটা আছে যে শিখদের যে স্বর্ণ মন্দির আছে, সেই স্বর্ণ মন্দির সেটাও দেখা যায়। সেটাও দেখাচ্ছিল একবার ফেসবুকে, শিখদের স্বর্ণ মন্দির। 1984 সালে যে ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় ছিল, তখন এই শিখদের স্বর্ণ মন্দিরে অভিযান করেছিল। এটা আমি বলেছি যে সে অভিযান করাতে যে শিখ সম্প্রদায় অত্যন্ত সংক্ষুব্ধ হয়েছিল। তারা বলছিল যে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সরকার প্রধান যেই সেনাবাহিনী দিয়ে অভিযান করে তাদের বুটের তলা দিয়ে আমাদের পবিত্র মন্দিরকে অপমান করা হয়েছে, আমরা সেই মন্দিরের প্রতিশোধ নিব। এবং শ্রীমতী গান্ধীও সেই তার আত্মজীবনীতে উনি লিখেছিলেন যে এই যে শিখদের স্বর্ণ মন্দির অভিযান তার রাজনৈতিক জীবনে ভুল পদক্ষেপ ছিল। শেষ পর্যন্ত সেই ইন্দিরা গান্ধীকে শিখ সম্প্রদায় দ্বারা হত্যা করা হয়ে থাকে। দেখি সোমনাথ মন্দিরটা অনেক সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে, বা অতি সংক্ষেপে কত সালে অভিযান পরিচালিত হয়েছে, বা সংক্ষিপ্তভাবে যে সোমনাথ অভিযানের বর্ণনা দাও, এই প্রশ্নটা এসে থাকে। তোমরা এটা একটু দেখে নিবে।
তাইলে আমরা আর বিশেষ কিছু আলোচনা করব না। যে সুলতান মাহমুদের যে সাফল্যের কারণে যে কি কারণ ছিল, যে সুশিক্ষিত এবং সুসজ্জিত সৈন্যবাহিনী তার ছিল, ভারতীয় হিন্দু শক্তির অধঃপতন যে এটা একটি কারণ ছিল, আর মাহমুদের সাংগঠনিক ক্ষমতা এবং যুদ্ধ কৌশল। ঐতিহাসিকরা এই ৩ টি কথা যে বলতেছেন যে এই ৩ টি যে সুলতান মাহমুদের যে অত্যন্ত বৈশিষ্ট্য ছিল, এটা ঠিক যে সুসংগঠিত সৈন্যবাহিনী যদি না হয় তাহলে যুদ্ধে জয়লাভ করা অত্যন্ত কঠিন হয়। যেমন বাবর তার ১০ থেকে ১২,০০০ সৈন্য দিয়ে ইব্রাহিম লোধি লক্ষাধিক সেনাবাহিনীকে যে মোকাবেলা করেছিল। আমরা আমাদের প্রিয় নবীজির বিভিন্ন যুদ্ধবিগ্রহ আমরা দেখি যে সেখানে তাদের সৈন্যের দ্বিগুণ সৈন্য, তিনগুণ সৈন্য, চতুর্থ বা পঞ্চগুণ সৈন্য, কিন্তু তারপরেও সুশিক্ষিত, সুসজ্জিত, সুশৃঙ্খলিত এই মুসলিম সেনাবাহিনীর হাতে পারস্য সাম্রাজ্য, রোম সাম্রাজ্য বা তৎকালীন মক্কার কাফির সম্প্রদায়, কুরাইশ সম্প্রদায় বারবার পর্যুদস্ত হয়েছিল। যে সেখানে তাদের যে সামান্য অস্ত্রশস্ত্র নিয়ে তারা মোকাবেলা করে জয়লাভ করেছিল। আর হিন্দু তখন আমরা ভারতবর্ষে যখন মুসলমানদের আগমন ঘটতেছিল তখন ভারতে কোনো তাদের কোনো ঐক্য ছিল না। তাদের জাতিভেদ এতই প্রকট ছিল যে একে অপরকে ঘৃণার চোখে যেভাবে দেখত সেটা অত্যন্ত প্রকট ছিল। সেখানে তাদের ভিতরে কোনো ঐক্য ছিল না। যদি ভারতের এই ক্ষুদ্র রাজ্য উত্তর এবং দক্ষিণ ভারতের সমগ্র রাজ্য নিয়ে যদি একটি রাষ্ট্র থাকতো তাহলে ভারতে হয়তোবা এত সহজে মুসলিম শাসন প্রতিষ্ঠা হতো না। আর তখন শাসক সম্প্রদায়ও নিম্ন শ্রেণীর লোকদেরকে যেভাবে জাতিগত বৈষম্য, যে নির্মমভাবে হিন্দুদেরকে যে অত্যাচার, অবিচার, নির্যাতন, নিপীড়ন করেছিল সেটাও চরম মানবতা বিরোধী কাজ করেছিল। সেজন্যই যে নিম্ন স্তরের হিন্দুরাই ইসলাম ধর্ম গ্রহণ করে এই উচ্চ জাতিদেরকে উচ্ছেদ করার জন্যই যে সেখানে দ্রুত ইসলাম ধর্ম সম্প্রসারিত হয়ে থাকে। যাই হোক, সুলতান মাহমুদকে নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, যে আর আলোচনা দরকার না। তবু উনি একজন দিগ্বিজয়ী যে সেনাপতি ছিলেন, এটা সত্য কথা, এটা অস্বীকার করা যায় নাই। আর ওনার অভিযানের ফলে ভারতবর্ষে যে মুসলমানেরা এসে এখানে একটা স্থায়ী নিবাস করার পথ উনি যে সৃষ্টি করে গিয়েছেন, যার প্রধানাঙ্ক অনুসরণ করে যে পরবর্তী পর্যায়ে যে গড়িয়ে এসে সেখানে মুসলিম শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তন করেন। আজকে আমরা যে সুলতান মাহমুদ ভারত অভিযান, যে রাজনীতি, সামরিক, অর্থনীতি, ধর্মীয় আলোচনা শেষ করলাম। যে এক্ষেত্রে যে সুলতান মাহমুদ যে অতি সংক্ষিপ্ত কত অভিযান করেছিল, কত বছর রাজত্ব করেছিল, কতটি যুদ্ধ করেছিল, বিখ্যাত যুদ্ধ যে সম্মত অভিযান কত সাল হয়েছিল, তার পিতার নাম কি, এই প্রশ্নগুলো তোমরা দেখবে। কত সালে যে সুলতান মাহমুদের পতন বা গজনির পতন হয় এবং ঘুরিরা ক্ষমতায় আসে, এইটা দেখে নিয়ে পরবর্তী পর্যায়ে আমরা যে ঘুরি বংশে সুলতান ঘুরি যে তাকে ইতিহাসে মইজুদ্দিন মোহাম্মদ বিন সাম ওরফে সুলতান ঘুরি তাকে বলা হতো, যে তার রাজত্বকাল নিয়ে আমরা যে আলোচনা করব আজকে এই পর্যন্তই। যে সকলে ভালো থাকো, একটু পড়ালেখা করো, আবার তো বন্ধ বর্ধিত হয়েছে, এবং যে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলো, এদিক সেদিক অযথা ঘোরাফেরা করবো না, ফেসবুক এবং ইউটিউবে ডুবে থাকবে না। যে ভালো করে লেখাপড়া করলে ভালো রেজাল্ট করতে পারবে, ভালো জীবনের সফলতার মুখ দেখবে। আজকে এ পর্যন্তই, যে সকলে ভালো থাকো, যে আল্লাহ হাফেজ।